হয়েছে? আচ্ছা ভাই, 23 নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটু আসো। ময়মনসিংহ 2023। ময়মনসিংহ 2023। এখানে বলা হচ্ছে একটা সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য 1 মিটার এবং বিস্তার 6 সেন্টিমিটার। দোলকটিকে প্রথমে পি স্থানে নিয়ে যাওয়া হলো এবং দোলনকাল হচ্ছে 1.5 সেকেন্ড। এরপর কিউ স্থানে নিয়ে গেলে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড পাওয়া গেল। বলা হচ্ছে সরল দোলকের সাম্য অবস্থায় এর বেগ কত ছিল। তাহলে সবাই একটু খেয়াল করি ভাইয়া, গ নাম্বার কোশ্চেনটা বলতে আমরা যখন সরল দোলকের থিওরিটা পড়াইছিলাম ভাইয়া তোমাদেরকে, যে সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল আমরা প্রমাণ করছিলাম 2π√L/g। একটু খাতাটা দিয়ে তো ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, এটা পড়াইছি। এবং আরেকটা জিনিস প্রমাণ করছিলাম যে সরল দোলকের যে গতি, আরেকটা জিনিস আমরা প্রমাণ করছিলাম, সরল দোলকের গতি সরল সন্দিত গতি, সরল সন্দিত গতি। ভাই একটু খেয়াল করো, আমরা এই জিনিসটাও আমরা সরল দোলকের থিওরিটা পড়ানোর সময় প্রমাণ করছিলাম। এখন এটা বলার উদ্দেশ্য কি, সরল দোলকের গতি আমরা যখন এটা প্রমাণ করছিলাম ভাইয়া, বলতে এই অধ্যায়ের একদম প্রথম দিকে তোমাদেরকে পড়াইছিলাম এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কোন একটা কণার বেগের ইকুয়েশন ছিল ভি ইকুয়াল ω√ওভার কত ছিল ভাইয়া, a² - x²। এখন তোমাদের কাছে ভাইয়ার প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কি সরল দোলকের জন্য সত্য হবে কিনা। অ্যান্সার হচ্ছে হবে, কারণ তুমি এখানে প্রমাণ করছিলা সরল দোলকের গতি সরল সন্দিত গতি। তাহলে সরল সন্দিত স্পন্দনের যে বেগ ভি ইকুয়াল ω√a² - এটাও সরল দোলকের ক্ষেত্রে সত্য। তাহলে এই কোশ্চেনটাতে তোমাকে বেগ বের করতে বলছে, দেখো তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমাদেরকে বেগ বের করা লাগবে। এন্ড বেগ বের করার জন্য তোমাকে একটা মান জানা লাগবে ওমেগা। এই ওমেগা মানে হচ্ছে 2π/T। তাহলে বলো তো ভাইয়া তোমাকে ফার্স্টে তাহলে কি বের করতে হবে, দোলনকাল। তাহলে আসো আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে আমাদেরকে কার্যকারী দৈর্ঘ্যটা দিয়ে দিছে, দেখো 1 মিটার। কার্যকারী দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে 1 মিটার, এটা বলে দিছে। আচ্ছা, তো আমাদেরকে বলছে এর দোলনকালটা হচ্ছে 2 সেকেন্ড পাওয়া গেল। আমরা যদি লিখি, আমরা জানি টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। তাহলে 2 × 3.1416 √L হচ্ছে 1 আর জি এর মান 9.8। দেখো তো ভাই দোলনকালটা কত আসে। দোলনকালটা একটু বের করো ভাইয়া। আচ্ছা, মানে 2 সেকেন্ড। তাহলে আমরা দোলনকালটা পাইলাম হচ্ছে 2 সেকেন্ড। এখন আসো ভাইয়া তোমাদেরকে বিস্তার জিনিসটা কি এটা একটু বুঝাই। এদিকে খেয়াল করো, এই হচ্ছে সরল দোলকটা সাম্য অবস্থায় আছে, তাহলে এটাকে বলা হয় x=0। আর এটাকে টেনে এখান থেকে ছেড়ে দিছো, তাহলে এই যে সর্বোচ্চ তার যে প্রসারণটা হয়েছে, সরণটা হয়েছে, এই সরণটাকে বলা হয় কি তার বিস্তার। অর্থাৎ এখান থেকে ছেড়ে দিলে সে এই জায়গায় দুলতে থাকবে। তাহলে এই পাশেও কতটুকু আসবে, এই পাশেও সে সর্বোচ্চ যতটুকু দূরত্ব যাবে, এটাকে বলা হয় তার বিস্তার। এখন বলো তো ভাইয়া কণাটা যখন সাম্য অবস্থায় চলে আসে তখন তার সরণ কত, 0। তাহলে লেখা হচ্ছে সাম্যাবস্থায় সরণ x ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং বেগ ভি ইকুয়াল আমরা জানি হচ্ছে ω√a² - x²।
তাহলে এইখানে ভ্যালুগুলা বসাও ভাইয়া। ওমেগা মানে হচ্ছে 2 পাই/T রুট ওভার a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে 2 পাই/T ডট হচ্ছে a। তাহলে ভি এর মান আমরা বসাইলে আসলো হচ্ছে 2 পাই/T ডট হচ্ছে a স্কোয়ার, আর রুট কাটা গেছে এখানে, যে a স্কোয়ারের যে রুটটা এটা এটার সাথে এটা কাটা গেছে, কাটা যায় এটা a হয়েছে। এবার মানগুলো একটু বসাও ভাইয়া। তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই টি, টি এর মান 2 কিন্তু হচ্ছে এ। কোশ্চেনে দেখো তোমাকে বিস্তার বলে দিছে 0.06 মিটার। তাহলে এখানে বসাইলাম 0.06। তাহলে এই টু কাটা, ক্যালকুলেটর একটু করো তো ভাইয়া। 3.1416 কে 0.06 দ্বারা গুণ দাও। অ্যান্সার লেখা আছে? হ্যাঁ, 0.188, 0.188 মিটার পার সেকেন্ড। শীটে 0.187 লেখা আছে। ঠিক আছে ভাই, এক অ্যান্সার। তো ভাইয়া আরেকবার বলি ভাইয়া, এই আমাদের থিওরিতে আমরা প্রমাণ করছিলাম যে সরল দোলকের গতি হচ্ছে সরল সন্ধিত গতি। অর্থাৎ ভাইয়া তোমার পার্ট ওয়ানে মানে সরল সন্ধিত গতি যতগুলা সূত্র আছে সবগুলাই যদি সরল দোলকের কোনো জায়গায় মিলে অবশ্যই তুমি প্রয়োগ করতে পারবা, কারণ ওইটাও সরল সন্ধিত গতি ছিল, এটাও সরল সন্ধিত গতি। তাই আমরা বেগ বের করার আগের ইকুয়েশনটা ব্যবহার করছি, করে আমরা বেগটা বের করে নিছি। এবার আসো ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার জন্য উদ্দীপকটা একটু দেখো কি বলছে ভাইয়া। বলা হচ্ছে সরল দোলকটাকে দুইটা স্থানে নেওয়া হলো, একটা হচ্ছে পি স্থানে আর একটা কিউ স্থানে। পি স্থানের দোলনকাল পাওয়া গেছে হচ্ছে 1.5 সেকেন্ড, আর কিউ স্থানের দোলনকাল পাওয়া গেছে 2 সেকেন্ড। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, যে পি আর কিউ দুইটা স্থানে সরল দোলকটা দোলনকাল ভিন্ন হয়েছে, এটার রিজন কি? অভিকর্ষজ ত্বরণ। এটার রিজন কি ভাইয়া? অভিকর্ষজ ত্বরণ। কারণ কি, এদিকে খেয়াল করতে ভাইয়া, দোলনকালের যে ইকুয়েশনটা আছে তার মানে অবশ্যই জি এর মান চেঞ্জ হয়েছে। জি এর মান চেঞ্জ হওয়ার কারণে টি এর মান চেঞ্জ হয়েছে, কারণ স্থান চেঞ্জ হলে তো দৈর্ঘ্যের কোনো চেঞ্জ আসবে না। তার মানে স্থান চেঞ্জের সাথে কার ডিপেন্ড করবে ভাইয়া? জি। তাহলে জি চেঞ্জ হলে আমাদের টিও চেঞ্জ হবে। তাহলে আসো এটা যদি আমরা আসি, সবাই লেখো। ঘ নাম্বার কোশ্চেনে আসি আমরা। আমরা মনে করলাম ভাইয়া বুঝার সুবিধার্থে মনে করলাম এটা হচ্ছে আমাদের পি স্থান, ঠিক আছে, আর বুঝার সুবিধার্থে এটা মনে করলাম আমরা কিউ স্থান। ঠিক আছে, একটা হচ্ছে পি স্থান আর একটা হচ্ছে কিউ স্থান। ভাই একটা এদিকে খেয়াল করুন, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে পি স্থানের দূরত্ব হচ্ছে এইটা। তোমরা ভাইরে বলো তো, এই ডিস্টেন্সটা যদি ক্যাপিটাল আর হয় আর পি স্থানের উচ্চতা যদি এইচ হয়, তাহলে পৃথিবীর কেন্দ্র হতে পি স্থান কতটুকু দূরত্বে আছে ভাইয়া? আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ, এটা এইচ না ধরে যেহেতু দুইটা দূরত্ব, এটাকে ভাইয়া আর প্লাস এইচ পি ধরলাম। সমান সমান হচ্ছে এটাকে ধরতে পারো আর পি, মানে পি স্থানের দূরত্ব। আর এই জায়গায় যদি আসি আমরা ভাইয়া, এই স্থানের দূরত্বটাকে ভাইয়া ধরলাম হচ্ছে এইচ কিউ, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা আবারও ধরে নিলাম হচ্ছে আর। তাহলে ফাইনালি এই পুরা দূরত্বটা হবে হচ্ছে আমাদের আর প্লাস এইচ কিউ, যেটাকে আমরা মনে করলাম হচ্ছে আর কিউ দ্বারা তুমি চাইলে রিপ্রেজেন্ট করতে পারো। আসো আমরা পি স্থানের জন্য যদি আসি, পি স্থানে টি ইকুয়াল হচ্ছে 2 পাই√L ডিভাইডেড বাই হচ্ছে জিপি। এটা হচ্ছে পি স্থানের জন্য। এটাকে 1 নাম্বার ইকুয়েশন রাখো সবাই। আর কিউ স্থানের জন্য যদি আসি, পরীক্ষায় ছবি আঁকার দরকার নাই ভাইয়া, জাস্ট বোঝানোর জন্য ভাইয়া ছবিগুলো আঁকছি, বুঝছি ভাইয়া। তাহলে কিউ স্থানের জন্য যদি আমরা আসি, কিউ স্থানে টি কিউ সমান সমান 2 পাই√L ডিভাইডেড বাই জি কিউ। ভাইয়া সবাই পারবা বলো তো? এল গুলা সেম লিখছি তাই না ভাই? কারণ আমরা জানি স্থান চেঞ্জ হলে দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, জাস্ট জি এর চেঞ্জ হবে। তাহলে এটাকে আমরা লেখা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা একটাকে একটা দ্বারা ভাগ করে দিই ভাইয়া, তাহলে কমন টার্ম গুলা কাটা চলে যাবে, 1 ভাগ হচ্ছে 2। তাহলে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে পাবো হচ্ছে টিপি ডিভাইডেড বাই হচ্ছে টি কিউ সমান হচ্ছে 2 পাই√L ডিভাইডেড বাই জিপি 2 পাই
রুট ওভার এল ডিভাইডেড বাই হচ্ছে জি কিউ। আচ্ছা ভাই, দরজাটা একটু টাইনা দাও তো, অফ করে দাও দরজা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা 1 কে 2 দ্বারা ভাগ করে আমরা ফাইনালি এখানে পাচ্ছি টিপি ডিভাইডেড বাই টি কিউ সমান সমান হচ্ছে রুট ওভার, এইটা উপরে উঠে যাবে, জি কিউ, জি কিউ ডিভাইডেড বাই হচ্ছে জিটি। তাহলে এইটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। আস্তে আস্তে ক্যালকুলেশনটা আগো ভাইয়া। তাহলে আমরা এরকম একটা রিলেশন তৈরি করে নিলাম, জি কিউ ডিভাইড বাই জিপি। এখন তোমার কাছে তো তারা জি কিউ বা জিপি চায় নাই, তারা জিজ্ঞেস করছে পি আর কিউ এই দুইটা স্থানের মধ্যে কোনটা বেশি উঁচু। তাহলে আসো আমরা যদি লিখি পি স্থানে অভিকর্ষজ ত্বরণ, পি স্থানে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ জিপি সমান সমান জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচপি তার হোল স্কয়ার। দেখো তো ভাই বলছো কিনা, বলতো পি স্থানটা দেখো তো পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, আর প্লাস এইচপি। তাই আমরা লিখতে পারি জিপি ইকুয়াল হচ্ছে, কারণ তোমরা জানো অভিকর্ষজ ত্বরণের সূত্রই কিন্তু এটা ছিল, জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। এটা কখন ইউজ হয় বলো তো ভাই? ভূপৃষ্ঠে। কিন্তু তুমি যদি এইচ উচ্চতায় থাকো তখন এটার সাথে চলে আসে আর প্লাস এইচ। আচ্ছা, তাহলে এটাকে দেওয়া হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। সর্বশেষ ভাইয়া কিউ স্থানে অভিকর্ষজ ত্বরণ, কিউ স্থানে অভিকর্ষজ ত্বরণ, এটাকে ভাইয়া নাম দিলাম জি কিউ সমান হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ কিউ তার স্কয়ার। এটাকে দাও 5 নাম্বার ইকুয়েশন। তবে 3-এর দিকে একটু খেয়াল করো ভাইয়া, 3 নাম্বার ইকুয়েশনটার দিকে খেয়াল করো। আমাদের এই দুইটা রাশির মান লাগবে, জি কিউ বাই জিপি। তাহলে কি করব ভাই, 5-কে 2 দ্বারা ভাগ করলে তো এটা চলে আসবে না, 5-কে 4 দ্বারা। তাহলে 5-কে 4 দ্বারা ভাগ করো, তাহলে 5 ভাগ হচ্ছে 4। 5-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে জি কিউ ডিভাইডেড বাই জিপি সমান সমান জিএম, জিএম কাটা চলে যাবে ভাইয়া, তাহলে উপরে আসবে আর প্লাস এইচপি, নিচে আসবে হচ্ছে আর প্লাস এইচ কিউ তার হোল স্কয়ার। ভাই একসাথে কাটাকাটি করে লিখে দিছি। তাহলে এই মানটাই না তুমি এবার এখানে বসায় দাও। তাহলে 3 নঙে মান বসিয়ে, 3 নম্বরে এই মানটা বসাও, টিপি ডিভাইডেড বাই টি কিউ সমান সমান রুট ওভার আর প্লাস এইচপি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ কিউ তার হোল স্কয়ার। পুরাটার উপর স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো স্কয়ার রুট কাটা চলে গেল, তাহলে এখানে থাকবে টিপি ডিভাইডেড বাই টি কিউ সমান হচ্ছে আর প্লাস এইচপি ডিভাইডেড বাই আর প্লাস এইচ কিউ। ভাই কথা না একটা একটু বুঝো, ক্যালকুলেশনটা একটু জটিল অঙ্কটা। এখন টিপি আর টি কিউ এই দুজনেরই কিন্তু মান দেওয়া আছে প্রশ্নে, দেখো একটা দেওয়া আছে 1.5 আর আরেকটা দেওয়া আছে 2। কোনটা 1.5? পি স্থানে, তাহলে টিপি এর জায়গায় বসো 1.5, তাহলে এখানে বসাইলাম 1.5 ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচপি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ কিউ। তাহলে আর আর গুণ করো ভাইয়া, তাহলে আর আর গুণ করলে আসবে হচ্ছে 1.5 আর প্লাস হচ্ছে 1.5 এইচ কিউ সমান সমান হচ্ছে 2 আর প্লাস হচ্ছে 2 এইচ পি। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি ভাইয়া, 2 আর থেকে এটা গেলে থাকবে হচ্ছে 2 আর থেকে এটা যাবে, এটা থেকে এটা যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে 1.5 এইচ কিউ সমান সমান হচ্ছে 0.5 আর প্লাস হচ্ছে 2 এইচ পি। একটু হিজিবিজি হয়ে গেছে, ওই সাইডে লিখি। তোমরা লেখো ঠিক আছে লাইন,
এখানে একটা লিখি। তাহলে এখানে আর আর গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.5 আর প্লাস হচ্ছে 1.5 এইচ কিউব সমান হচ্ছে 2 আর প্লাস হচ্ছে 2 এইচ পি। তো ভাই যেটা করতেছিলাম একটু খেয়াল করো, এই 1.5টাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে, এটা হবে 0.5 আর 0.5 আর আর এটা হচ্ছে 2 এইচপি, আর এখানে থাকতেছে হচ্ছে 1.5 এইচ কিউ। তাহলে 1.5 দ্বারা ওইদিকে ভাগ করে দাও ভাইয়া। তাহলে 1.5 দ্বারা আমরা যদি ভাগ করে দাও, এইচ কিউ সমান সমান হচ্ছে 0.5 আর ডিভাইডেড বাই হচ্ছে 1.5 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 1.5 এইচপি। একটু ক্যালকুলেটরে ভাগ দাও তো ভাই, কোনটা কত আসে? 0.5 কে 1.5 দ্বারা ভাগ দাও। তাহলে এটা আসছে হচ্ছে এইচ কিউ সমান সমান 0.33 আর প্লাস ওইটা 1.33 1.33 এইচপি। ভাই একটু খেয়াল করো তো ভাই, এখান থেকে বলা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট, বলো তো ভাই কে বড়, বলো তো। এগুলা সব করলে এইচ কিউ এর সমান হচ্ছে, তার মানে বড় কে? এইচ কিউ বড়। তাহলে লেখা হচ্ছে সুতরাং এইচ কিউ গ্রেটার দেন হচ্ছে এইচপি। তারা জিজ্ঞেস করছে কোন স্থানটা বেশি উঁচু। এখন তোমাদের গাইড গুলাতে যে কাজটা করছে ভাইয়া, এদিকে খেয়াল করো, তোমাদের শীটে যে অ্যান্সারটা লেখা আছে ওটা গাইডের অ্যান্সারই লেখা, তারা সরাসরি এই মানটা আর এই মানটা বের করছে আর কি। এই মানটা আর এই মানটা বের করে বলে দিছে যে কোনটা বড় কোনটা ছোট। কারণ কি বলতো ভাইয়া, বলতে এইচপি যদি বড় হয় তাহলে এই মানটা কি হবে? বড় হবে। আর এটা যদি ছোট হয়, এইচ কিউ কি হবে? ছোট হবে। ওইখান থেকে তারা হচ্ছে এই মান দুইটা বের করছে, আর আমরা সরাসরি এইচপি এইচ কিউ বের করে নিয়ে আসলাম আর কি। বুঝছি ভাইয়া? তো তোমাকে জিজ্ঞেস করছে কোনটা বড়, তাহলে খেয়াল করো, এই যে এইচপি 1.33 দ্বারা গুণ হয়েছে, তার সাথে আবার এটা যোগ হয়েছে, যোগ হওয়ার পরে এইচ কিউ এর সমান হয়েছে, তার মানে অবশ্যই এইচ কিউটা এইচ কিউ এর চেয়ে কি ছিল? বড় ছিল। আসো পরের কোশ্চেনটা আসি। পরের গুলা সহজ, এটা একটু ক্যালকুলেশন। হ্যাঁ বুঝছি, এটা একটু ক্যালকুলেশন জটিল ছিল, একবার প্র্যাকটিস করলেই পারবা। আর গাইডে যেটা চাইছো ওইটাও করতে পারো চাইলে, এটার এটার মান বের করে বলে দিবা যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? বাট এটা করলে সুন্দর আর কি, সরাসরি এইচপি এইচ কিউ এর মান সহ নিয়ে আসছি আমরা। আসলে পরের কোশ্চেনটা আসো 24 নাম্বার। আচ্ছা, লাস্ট ক্লাসে থিওরি পড়ানোর সময় একটা ম্যাথের কথা বলছিলাম ভাই, মনে আছে কিনা, যে একটা সরল দোলককে পানি ভরে ছিদ্র করে দেওয়া হয়েছে, তাই না ভাই? ওইটাই দেখো ম্যাথ আকারে দিছে। দেখো কি বলছে, বলা হচ্ছে একটা সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির একটি বব, মানে ববটা গোলক না, ববটার আকৃতি বলছে সিলিন্ডার আকৃতির, পানিপূর্ণ অবস্থায় আছে, ববের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। গ নাম্বার কোশ্চেনে বলছে দোলকটির কার্যকারী দৈর্ঘ্য নির্ণয় করো। তো কার্যকারী দৈর্ঘ্য নির্ণয়ের আগে বলতো, কোশ্চেনের শুরুতেই বলা আছে এটা কি দোলক? সেকেন্ড দোলক। তার মানে সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করো। তো তোমরা যারা ওই ক্লাসটা দেখছো, অনেকগুলা ম্যাথেই দেখছো সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করা হয়েছে। এটা হচ্ছে বরিশাল 23। গ নাম্বার কোশ্চেন। তাহলে আমরা জানি টি ইকুয়াল হচ্ছে 2π√L ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে আমাদের কোশ্চেন স্পষ্ট ভাবে বলা আছে এটা হচ্ছে একটা সেকেন্ড দোলক। তাহলে এটা যেহেতু সেকেন্ড দোলক, এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় আমরা বসাই দিলাম 2 সমান হচ্ছে 2π√L ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে এখানে 2 কাটা, তাহলে এখানে থাকবে 1 সমান সমান হচ্ছে π√L ডিভাইডেড বাই জি। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে 1 সমান সমান π² .L/জি। তাহলে এখান থেকে আমরা এল বের করব, এল কে বলি হচ্ছে আমরা কার্যকরী দৈর্ঘ্য, এল সমান হচ্ছে জি ডিভাইডেড বাই হচ্ছে π²। তাহলে 9.8 ডিভাইডেড বাই 3.1416 স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে এল এর মান আসে 0.99
টু কত যেন আসে, 29, 0.9929 মিটার। এটা একদম মুখস্থ রাখবা, প্রায় সময় এটা এমসিকিউ তে আসে, আবার সিকিউ তেও অনেকগুলা প্রশ্নে তোমরা দেখছো গতে 3 মার্কের জন্য এটা আসে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে সুন্দর কোশ্চেন, ওই যে যেটা ভাইয়া বললাম যে পানি যদি পড়ে যায়, অর্ধেক খালি করে ফেলছে, যে দোলনকালে কেমন হবে। বলতে এটা লাস্ট ক্লাসে আমরা থিওরিটিক্যালি বলছি, বলতো পানি যদি অর্ধেক হয়ে যায় তাহলে কি হবে বলো তো একটু, মনে আছে কিনা? এল বাড়বে, তাহলে এল বাড়লে কি হবে? দোলনকাল বাড়বে, আর দোলনকাল বাড়লে কি হবে? স্লো হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে। যেমন তোমরা আগের পেজেও দেখো একটা প্রশ্ন এই টাইপের আছে, তাই না? দেখো 14 নম্বর প্র্যাকটিস শিটটা দেখো, এটা কিন্তু আবার খতে আসছে, দেখো, তাই না? যে ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি ধীরে চলবে না দ্রুত চলবে? বুঝছি ভাই? তাহলে তরল দ্বারা যদি তুমি অর্ধেক পূর্ণ করো, তার মানে কার্যকরী দৈর্ঘ্য বাড়বে, আর বাড়লে হচ্ছে দোলনকাল বাড়বে, দোলনকাল বাড়লে ধীরে চলবে। তো আসলে এটা ম্যাথমেটিক্যালি দিছে, এটা একটু ম্যাথমেটিক্যালি আমরা দেখি। তো ভাইয়া সবাই ভাইয়ার সাথে দুইটা ছবি আঁকো, তাইলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করি, ঘ নাম্বার। আমরা মনে করলাম এই হচ্ছে সরল দোলকের সুতাটা, আর এই হচ্ছে আমাদের সিলিন্ডার আকৃতির একটা বব বলছে, এটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার আকৃতির একটা বব। প্রাথমিক অবস্থায় পুরাটা পানি দ্বারা ফিল আপ ছিল, প্রাথমিক অবস্থায় পুরাটা পানি দ্বারা ফিল আপ ছিল। খেয়াল করি ভাইয়া, প্রাথমিক অবস্থায় পুরাটা পানি দ্বারা ফিল আপ ছিল। এবার এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এবার সেকেন্ড কন্ডিশনে যেটা হয়েছে, পানি অর্ধেক খালি করে ফেলা হয়েছে ভাইয়া, তাহলে এই ববটার পানি অর্ধেক খালি করে ফেলা হয়েছে, তাহলে এই সিলিন্ডার আকৃতির ববের পানি অর্ধেক সরায় ফেলছো, তাহলে পানি এখন একটু আছে, পানি এখন একটু আছে। এখন তোমাকে বলছে এই যে পানি অর্ধেক করে ফেলছো, ম্যাথমেটিক্যালি গাণিতিক ভাবে তোমাকে দেখাইতে যে এটা দ্রুত চলবে না ধীরে চলবে, এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। তার আগে তোমরা ভাইরা একটু বলো তো ভাইয়া, সরল দোলকটা যখন শুরু করছিলাম আমরা এল এর পরিচয় লিখছিলাম ক্যাপিটাল এল, কার্যকারী দৈর্ঘ্য এটা ছিল স্মল এল প্লাস স্মল আর। বলতে স্মল এল ছিল কি? সুতার দৈর্ঘ্য। আর আর আমাদের বইয়ে লেখা ছিল ববের ব্যাসার্ধ, কিন্তু ভাইয়া চেঞ্জ করে লিখছিলাম, কি লিখছিলাম ভাইয়া? ববের পৃষ্ঠ হতে ভরকেন্দ্রের দূরত্ব। তাইলে ভাইয়া এই কন্ডিশনে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রটা, ভরকেন্দ্র সবসময় ভরের অর্ধেকে থাকবে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। কেউ বলো তো এইটাই একটু আগে যেটা বের করছিলে সেটা, তাই না? 0.9929। এখন ভাইয়া তুমি পানি অর্ধেক খালি করে ফেলছো, একটু বুঝে উত্তর দিও, সবাই পারবা ভাইয়া? আমরা এই দৈর্ঘ্যটাকে, আচ্ছা আগে এখানে দেখাই, এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো স্মল এল, মানে সুতার দৈর্ঘ্য। এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এই ববটার দৈর্ঘ্য বলে দিছে, দেখো কোশ্চেনের শুরুতে 8 সেন্টিমিটার, পাইছি না ভাই? তাহলে এটা যদি 8 সেন্টিমিটার হয়, ভাই এতটুকু কত স্মল আর না? তাহলে স্মল আর কয় সেন্টিমিটার হবে? পুরাটা ভাই, এই যে দেখো, পুরাটা তারা বলে দিছে 8 সেন্টিমিটার, পুরাটা 8 সেন্টিমিটার, তাহলে ভরকেন্দ্রের অর্ধেকে থাকবে, তাহলে একটু কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর এটা স্মল এল বলে নাই, আমাদের টার্গেট এটা আমরা বের করব। আগে ছবি দুইটা আঁকি, তারপর আমরা যাচ্ছি। এইবার সবাই একটু এখানে আসি তো ভাইয়া, বলতে এখন ভরকেন্দ্রটা কোথায় আছে? এই পানির অর্ধেকে, তাহলে ভরকেন্দ্রটা আমরা মনে করলাম এখানে আছে। ভাই প্লিজ সবাই 1 মিনিট একটু লেখা বন্ধ করি, হ্যাঁ? বলো তো ভাইয়া পুরা দৈর্ঘ্যটা কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, তাহলে খালি আছে কয় সেন্টিমিটার? পানি আছে কয় সেন্টিমিটার? পানি আছে 4 সেন্টিমিটার। তাহলে তোমার কাছে ভাই প্রশ্ন, এতটুকু কয় সেন্টিমিটার? মাথা ফাটায় দিব বলে 2 সেন্টিমিটার। পুরাটা কয়, এটুকু কয় সেন্টিমিটার? 4। তাহলে জাস্ট এতটুকু কত? 2। তাহলে এটুকু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। বুঝছি ভাই? এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, আর এটুকু হচ্ছে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এটুকু কি? সুতার দৈর্ঘ্য। তাইলে এবার বলো তো ভাইয়া, কার্যকরী দৈর্ঘ্য তো এখন এইটা না? সবাই খেয়াল রাখো, এল প্রাইম। কেউ বলো এল প্রাইম মানে অ্যাকচুয়ালি কত হবে? তাহলে এল প্রাইম হবে এল প্লাস 4 প্লাস 2। বুঝছি ভাইয়া? তাহলে ছবি দুটো আঁকো, বাকি কাজ ভাইয়া পড়ে যাচ্ছে।
ঠিক আছে, ছবি দুইটা সুন্দর করে আঁকো, বাকি কাজ পরে যাচ্ছে। দাও তো ভাই এটা পিছনে। আঁকা হয়েছে ভাই? এখন বলো তো ভাইয়া, এটা বুঝতে পারতেছো কিনা? আমাদের তো টার্গেট এল প্রাইম বের করবো। এল প্রাইম বের করতে একটা মান লাগবে, সেটাকে তাহলে এল বের করবে যা আগেরটা থেকে। তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়। ছবি দুইটা পরীক্ষায় মন চাইলে আঁকো, নাইলে দরকার নাই, বাট না আঁকলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে এই টাইপের অঙ্ক, তাই না ভাই? একটু আঁকো। তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় কার্যকারী দৈর্ঘ্য, কার্যকারী দৈর্ঘ্য এল সমান সমান স্মল আর। এল এর মান তুমি আগের ম্যাথটায় বের করছো ভাই, 0.9929। স্মল এল প্লাস আর ভাইয়া এদিকে 4 সেন্টিমিটার মানে কত? 0.04। তাহলে এইখান থেকে আমরা একটু ভাইয়াকে এলটা বলো, সুতার দৈর্ঘ্যটা কত আছে? 9929 থেকে 0.04 বাদ দাও। 0.9529 মিটার। তাহলে সুতরাং সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য স্মল এল 0.9529 মিটার। আমরা সুতার দৈর্ঘ্যটা পাইছি। তো সবাই লেখো, এখন পানি অর্ধেক খালি করা হলে, 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 ভর কেন্দ্র বলতো নিচে নামবে না উপর উঠবে? নিচে নামবে। তাহলে ভর কেন্দ্র কিছুটা নিচে নেমে যাবে, কিছুটা নিচে নেমে যাবে। তাহলে আমরা যদি পানি অর্ধেক খালি করি, তাহলে ভর কেন্দ্রটা কিছুটা নিচে নেমে যাবে। সুতরাং কার্যকারী দৈর্ঘ্য, কার্যকারী দৈর্ঘ্য এটাকে মনে করে এল প্রাইম ধরলাম ভাই। ওই যে ছবি দেখে একটু লিখি। তাহলে এল, এল হচ্ছে আমাদের কত ছিল যেন? 0.9929 প্লাস 4 সেন্টিমিটার মানে 0.04 প্লাস আরো 2 সেন্টিমিটার নামছে, তাহলে 0.02। দেখো কার্যকারী দৈর্ঘ্যটা কত আসে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এই যে সুতার দৈর্ঘ্যটা বসবে তো, তাই না? সুতার দৈর্ঘ্যটা বসবে, তাহলে কত আসে? 0.9529। হ্যাঁ যোগ দাও। 1.0129 মিটার। বলো তো ভাইয়া, কার্যকারী দৈর্ঘ্য আমরা ম্যাথটা করার আগে বলছিলাম বাড়া উচিত, তাহলে বাড়ছে দেখো। আগে ছিল 0.9929 আর এখন হয়ে গেছে 1.019229। তাহলে এখন দোলনকালটা কত আসে দেখো, বের করো। দেখো হচ্ছে দোলনকাল টি প্রাইম সমান সমান, দোলনকাল, দোলনকাল টি প্রাইম সমান সমান 2 পাই √ এল প্রাইম বাই জি। তাহলে মানগুলো বসাও। 2 ইন্টু 3.1416 এল প্রাইম 1.0129, জি এর মান 9.8। দেখো তো দোলনকালটা কত আসে। 2.019, আর ওইটাকে শীটে 2.02 লিখছি, বুঝছো ভাই? 2.019 সেকেন্ড। কেউ বলো তো দোলনকাল বাড়ছে না? কারণ কোশ্চেনের শুরুতেই বলে দিছিল এটা সেকেন্ড দোলক ছিল, মানে এর দোলনকাল 2 সেকেন্ড ছিল। তাহলে এখন দোলনকাল 2 সেকেন্ড থেকে বেড়ে গেছে।
তাহলে দোলনকাল যদি বাড়ে আমরা জানি কি করবে, ধীরে চলবে। তাহলে লেখো যেহেতু দোলনকাল বৃদ্ধি পায়, দোলনকাল বৃদ্ধি পায়, তাই দোলকটি ধীরে চলবে। দেখো এই অধ্যায়ে সবচেয়ে বেশি সৃজনশীল কিন্তু এই পাঠটা থেকে আসে, সরল দোলকের পাঠটা থেকে অনেকগুলা সৃজনশীল করানো হয়েছে। এগুলা করলে আশা করি পারবা। যেহেতু দোলনকাল বৃদ্ধি পায় তাই দোলকটি ধীরে চলবে, তাই দোলকটি ধীরে চলবে। আচ্ছা তারপরে কোশ্চেনটা পড়ো ভাইয়া, 25 নম্বর কোশ্চেনটা দেখো। চট্টগ্রাম 22-এর কোশ্চেনটা একটু খেয়াল করো সবাই। আচ্ছা হ্যালো, এখন কার ক্লাস এখানে? ওই রুমে? হুম। ও আচ্ছা, আসলে বলি যে রুম থেকে চাবি নিতে, একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা সবাই একটু খেয়াল করি ভাইয়া, 25 নম্বর কোশ্চেনটা দেখো। চট্টগ্রাম 22 বলা হচ্ছে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়। দোলকটি একবার ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার গভীরে একটি বিন্দু এতে নেওয়া হলো। বলতো তোমরা পড়ছো ভাইয়া, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়, কমে যায়। আবার এরপরে বলা হচ্ছে ভূপৃষ্ঠতে 100 কিলোমিটার উপরের বি বিন্দুতে নেওয়া হলে, আবার উপরেও নেওয়া হয়েছে, তাহলে উপরে গেলেও জি এর মান কমে। বলা হচ্ছে দোলনকাল পর্যবেক্ষণ করে দেখা গেল উভয় স্থানে দোলক ঘড়িটি ধীরে চলে। গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকের দোলকটি সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার হলে ববের ব্যাসার্ধ কত। অনেকটা এই ম্যাথের গ নাম্বারের মতো, আসো আমরা যদি একটু খেয়াল করি। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25 চট্টগ্রাম 22 গ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করি। বলা হচ্ছে কোশ্চেন স্পষ্টভাবে বলে দিছে ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, তার মানে কয় সেকেন্ড ভাই? 2 সেকেন্ড। তাহলে দেখো ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে টি ইকুয়াল হচ্ছে 2π√L/G। বলো তো ভাইয়া আমরা ববের ব্যাসার্ধ কি সরাসরি বের করতে পারবো? আগের অঙ্কটা একটু খেয়াল করো। বলতো ববের ব্যাসার্ধ কোথায় আছে, এদিকে দেখো তো। এল ইকুয়াল স্মল এল প্লাস স্মল আর। তাহলে তুমি যদি স্মল আর বের করতে চাও তোমাকে ক্যাপিটাল এল জানা লাগবে। আর স্মল এল সুতার দৈর্ঘ্য দেখো কোশ্চেনে দিয়ে দিছে, সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার। পাইছে ভাই? এই কারণে আমাদেরকে ফার্স্টে আগে ক্যাপিটাল এলটা বের করে নিতে হবে এখান থেকে। তাহলে ক্যাপিটাল এলটা যদি বের করো, 2 সমান সমান 2π√L/G, তাহলে হচ্ছে 1 সমান সমান হচ্ছে π√L/G। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে আসবে হচ্ছে পাই স্কোয়ার সমান হচ্ছে L/G। তাহলে এখান থেকে এল আসবে π²/G। দেখো সেম আগের অঙ্কটা। তাহলে এখানে আমরা মান বসায় দাও। এল সমান সমান 3.1416 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8। সুতরাং এল ইকুয়াল 0.9929 মিটার। তাহলে আমরা এল এর মান পাইছি হচ্ছে 0.9929 মিটার। হুম, জি বাই পাই স্কোয়ার হয়। আচ্ছা অ্যান্সার তো ঠিক লিখছি, জি ভাগ পাই স্কোয়ার, অ্যান্সার মিললেই হবে। 9.8 ডিভাইড বাই 3.1416 স্কোয়ার, এটা 0.9929 মিটার আমরা পাইছি। এখন আমাদেরকে ববের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেওয়া আছে সুতার দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে 99 সেন্টিমিটার, মানে 0.99 মিটার। না রে ভাই, 3 মার্ক এমনি দিয়ে দিবে, বুঝছি। প্রত্যেকটা অঙ্কে তো যেমন তোমার তো এই মানটাও ডিরেক্ট হতো তোমার কাছে চাইছে না, তাহলে ওইখানেও তো ডিরেক্ট লিখে দিতে পারো।
তুমি টিচার হলে দিবা 3। তাহলে লেখা হচ্ছে ধরি ববের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে স্মল আর। তাহলে সুতরাং ক্যাপিটাল এল ইকুয়াল স্মল এল প্লাস স্মল আর। তাহলে আমাদেরকে স্মল আর চাইছে, তাহলে স্মল আর সমান সমান এল মাইনাস স্মল এল। 0.9929 মাইনাস হচ্ছে 0.99, কত আসে ভাই? জিরো পয়েন্ট 0029 মিটার দেওয়া আছে কিনা দেখেন স্যার। আচ্ছা, সেন্টিমিটারে দেওয়া আছে। আচ্ছা, এবার ঘ নাম্বারে বলা হচ্ছে একবার তুমি মাটির নিচে 100 কিলোমিটার নিচে গেছো, আর আরেকটাতে বলা হচ্ছে মাটির উপরে 100 কিলোমিটার উপরে গেছো। মানে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার নিচে গেছো, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে উঠছো। তো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে দোলনকাল কোথায় হচ্ছে কেমন হবে, এটা জিজ্ঞেস করছে। তার আগে কেউ ভাইয়া একটু মহাকর্ষ অধ্যায়ে পড়ছিলা, বলো তো ভাইয়া এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র তো সবাই মনে আছে, জিএইচ ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। ভাইয়া এইচ গভীরতায় কত ছিল? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে জি। তাহলে ভাইয়া এই দুইটা সূত্র দিয়ে আমরা মাটির উপরে জি এর মান কত, মাটির নিচে জি এর মান কত বের করব। কারণ কি ভাইয়া, তুমি উপরে যাও আর নিচে যাও, যেখানে যাও না কেন চেঞ্জ হবে কিসের মান? জি এর মান। তাহলে কোথায় জি কত এটা বের করলেই হবে। তাহলে ফার্স্টে লেখো ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় বিন্দুটা তার একটা নাম দিছে মনে হয়, দেখো এ বিন্দু। তাহলে লেখা হচ্ছে ভূপৃষ্ঠ হতে, ঘ নাম্বারে আসি আমরা, ভূপৃষ্ঠ হতে এইচ সমান সমান 100 কিলোমিটার গভীরে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ ত্বরণ জিএইচ সমান সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে জি। তাহলে ভূপৃষ্ঠতে এইচ গভীরতায় আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে ভাই এইচ এর জায়গায় মান বসায় দাও, 1 মাইনাস 100 কিলোমিটার ডিভাইডেড বাই 6400 কিলোমিটার ইন্টু হচ্ছে 9.8। সবাই খেয়াল করো তো, দুইটাতে কিলোমিটারই বসায় দিছি, তাহলে একক আর চেঞ্জ করা লাগলো না। বুঝছি ভাই? তাহলে দেখো তো আমাদের জিএস টা কত আসে, একটু ক্যালকুলেট করো। নাইন পয়েন্ট সিক্স ফোর এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা খনিতে বা গভীরে যখন জি এর মান বের করছি সেটা আসছে এটা। এখন বলো তো ভাইয়া জি এর মান জানছে যে এল কিন্তু আগেরটাই বের করা আছে যে, তাই না ভাই? তাহলে এল এর মান বের করা আছে, মাটির নিচে গেলে জি এর মান কত তুমি জানো, তাহলে দোলনকাল বের করে নিয়ে আসতে পারবা। তাহলে লেখো সুতরাং এ বিন্দুতে দোলনকাল, সুতরাং এ বিন্দুতে দোলনকাল, দোলনকাল টি এ সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি এইচ। 2 ইন্টু 3.1416, এল এর মান বসো 0.9929, জিএস 9.648। দেখো তো ভাইয়া টি এটা কত আসে। দেখো এই অধ্যায়ের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সবগুলা লেকচারই রেকর্ড করে দেওয়া আছে, কারো কোথাও প্রবলেম থাকলে ইউটিউবে দেখতে পারবা ভাই। ঠিক আছে, সবগুলা ক্লাস একদম সবগুলো অঙ্ক সহ করা আছে। একটু কি বাকি ছিল, ওই কারণে আজকে এতটুকু রেকর্ড করে নিচ্ছি। কথা
2.015 সেকেন্ড। এবার আসো আমরা লেখা আবার ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায় এই বিন্দুটা কি বি নাম দিছে নাকি দেখো তো, বি দিছে না? উচ্চতায় বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, তাহলে সূত্রটা খালি চেঞ্জ হবে। ঠিক আছে, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। এখন উপরে উপরে অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্রটা হচ্ছে জিএইচ ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র হচ্ছে জিএইচ ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে এখানে মানগুলা বসাও, কিলোমিটারে বসায় দাও 6400 কিলোমিটার, নিচেও আসবে 6400 কিলোমিটার প্লাস হচ্ছে 100 কিলোমিটার ইন্টু হচ্ছে 9.8। দেখো জি এর মানটা কত আসে, এদিক দিয়ে আসবে। কোনটা দাঁড়ো, এটা দিয়ে দেখো, খুলেন না খুলে আবার আইসো। কত আছে ভাই? 9.64। আগেরটা কত আসছিল আমাদের? 648। এটা কত? 649। আচ্ছা, 9.649 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বি বিন্দুতে দোলনকালটা বের করি আমরা। বি বিন্দুতে দোলনকাল কোন জায়গায় ভাই? আচ্ছা, তাহলে এটা কত আসে? 9.55। খুলছে? না না, থাক, ওখানে দেখেন কত আসছে। আচ্ছা, এবার ঠিক আছে, তাই না? 500 মানে 9.5 নিলাম। আচ্ছা, তাহলে এইবার ভাই এখানে মানগুলো বসায় দাও, 2π√L/জি, এখানে মান বসায় দাও 9.5। দেখো দোলনকালটা কত আছে। 2.03। বলতো কোনটা বড় আসছে, টি আর টিবি? টি এটা কত ছিল একটু বলো তো? 0.15। তাহলে দেখো আমাদের 0.1 আর এটা 0.3, এটা বেশি, তাই না? লেখা হচ্ছে যেহেতু যেহেতু টিবি গ্রেটার দেন টি এ, অর্থাৎ ভাইয়া টিবিটা বেশি, তাহলে বলতো আমরা জানি দোলনকাল বেশি মানেই হচ্ছে ধীরে চলা। তাহলে তোমার কোশ্চেন করছে কোথায় সরল দোলকটি ধীরে চলবে, তাহলে বি স্থানে, তাই না ভাই? তাহলে লেখা হচ্ছে সুতরাং চার মার্কের কোশ্চেন রে ভাই, বুঝছি একটু ওটা তো বলেই দেয় গাণিতিক ভাবে বলো, ওই জন্য মান বের করে দেখানোই বেটার, বুঝছি ভাই? কারণ এটা তো জি এর মান দিয়ে বোঝায় যায় জি এর সাথে এটার রিলেশন কি, বুঝছি? কিন্তু 4 মার্কের কোশ্চেনটা একটু গাণিতিক ভাবে করাই ভালো। আচ্ছা, সুতরাং বি বিন্দুতে দোলকটি ধীরে চলবে, তাহলে বি বিন্দুতে দোলকটা হচ্ছে ধীরে চলবে। আচ্ছা দেখো, লাস্ট 26 নাম্বার যে কোশ্চেনটা আসছে, কুমিল্লা 17। তো দেখো একটা টপিক থেকে প্রায় 26টা অঙ্ক করাইছি, একটু বাসায় প্র্যাকটিস করলেই পারবে এখান থেকে যে সৃজনশীল গুলো আসবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো তো, একটা সরল দোলক দেখানো আছে, হ্যাঁ? ওই চিত্রের দিকে আপাতত তাকানোর দরকার নেই, গ নাম্বারের জন্য এটা লাগবে না। তোমরা উদ্দীপকটা একটু খেয়াল করো, বলা হচ্ছে চিত্রে একটা সরল দোলক যা সুতার দৈর্ঘ্য, এই যে সুতার দৈর্ঘ্য 1.1 মিটার, বলতে এটা কি বলছে? স্মল এল। ববের ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, স্মল আর। তাহলে এই দুইটা যোগ করলে কি পাবা? কার্যকারী দৈর্ঘ্য। তাহলে কার্যকারী দৈর্ঘ্য থেকে তুমি দোলনকাল বের করে নিয়ে আসতে পারবা। তাহলে আসলে এখন গ নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, কুমিল্লা 2017।
কোশ্চেন নাম্বার 26, কুমিল্লা বোর্ড 2017। আচ্ছা একটু খেয়াল করি ভাইয়া, একটু লেখা দেওয়া আছে গ নাম্বার, বা আমরা সাইডে লিখতেছি সুতার দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্মল এল, এটা বলা হচ্ছে 1.1 মিটার। ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ স্মল আর, এটা বলা হচ্ছে 1.5 সেন্টিমিটার। তার মানে এটা আসবে 0.015 মিটার। আমাদের কাছে চাইছে কি ভাইয়া দোলনকাল, তাহলে দোলনকাল টি ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে এখন দোলনকাল বের করতে হলে ভাইয়া তোমরা দোলনকালের ইকুয়েশনটা এখানেও লেখা আছে, এল জানা লাগবে, জি তো মুখস্থ। তাহলে দোলনকাল বের করার জন্য আমাদেরকে কার্যকারী দৈর্ঘ্য বের করা লাগবে। তাহলে এখানে কার্যকারী দৈর্ঘ্যটা যদি আমরা বের করি, কার্যকারী দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হচ্ছে স্মল এল প্লাস স্মল আর। ক্যাপিটাল এল হচ্ছে 1.1 প্লাস স্মল আর হচ্ছে 0.015, তাহলে এটা আসবে 1.115 মিটার। তাহলে সবসময় এটা মাথায় রাখবা যে বোর্ড এক্সামে দেখছো এর আগে একটা ওই যে সিলিন্ডারের পানির যে অঙ্কটা আসছে, ওইটা তো কার্যকারী দৈর্ঘ্যের কনসেপ্টটা লাগছে। তাহলে এটা মাথায় রাখবা সবসময়, কার্যকারী দৈর্ঘ্য মানে হচ্ছে স্মল এল প্লাস আর। তাহলে এখন আমরা যদি দোলনকালটা বের করি ভাইয়া, দোলনকাল, দোলনকাল টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে 2 ইন্টু 3.1416 রুট ওভার এল, এল হচ্ছে 1.115, জি 9.8। দেখো ভাই কত আসে, কত আসছে 2.119, আচ্ছা ওইটাকে সেটা 2.12 লিখছে আর কি। তাহলে 2.119 সেকেন্ড, এই 9 এর কারণে এটাকে সেটা 1.2 লেখা হয়েছে আর কি। তো 119 যেটা আসছে ওইটাই লেখো। আচ্ছা ভাইয়া পরের কোশ্চেনটা যাওয়ার আগে তোমরা একটু থিওরিতে যাও তো ভাইয়া, যেখানে সরল দোলকটা পড়াইছি একটু থিওরি, একটা ছবি আঁকছে একদম যেখানে ফার্স্ট পেজে, একটু লাগবে এটার জন্য, কুমিল্লা বোর্ডের কোশ্চেন। এদিকে তো ভাইয়া। আচ্ছা, যে সরল দোলক এখানে পড়ানোর পরে এই যে আমরা এই যে সরল দোলকে একটা ছবি আঁকার পরে সুতার টান লেখা আছে টি ইকুয়াল এমজি কস থিটা, পাইছি সুতার টান। এরপরে লাইনটাই দেখো, সরল দোলকের উপরে একমাত্র কার্যকরী বল কত লেখা আছে দেখো, এমজি সাইন থিটা, পাইছি ভাইয়া। দেখো এইটাই বের করতে বলছে কুমিল্লা বোর্ডের কোশ্চেনটাতে। দেখো একটু কোশ্চেন পড়ো, দেখো কি চাইছে তারা। পাও নাই ভাই, সেকেন্ড পেজে আছে, সরল দোলকের সেকেন্ড পেজে, টপিকের পরের পেজে আছে। দুইটা সূত্র লেখা আছে, একটা হচ্ছে টি ইকুয়াল এমজি কস থিটা, আর আরেকটা লেখা আছে এফ ইকুয়াল এমজি কত সাইন থিটা, পাইছি না। আসো এবার কোশ্চেনটা দেখো তো, এটাই চাইছে না। দেখো ঘ নাম্বারে বলা হচ্ছে সরল দোলকটির এ বি সি বিন্দুতে কার্যকর বলের মান বের করে। এই যে কার্যকর বল মানে কত, এফ সাইন থিটা বের করতে বলছে, কিন্তু ঝামেলা হয়েছে ভাই তারা থিটার মানটা বলে নাই, তাই না ভাই। কোশ্চেনে দেখো থিটার মান কিন্তু বলা নাই। তা আসো ভাইয়া এটা একটু ভাইয়া বুঝাই, তারপরে আমরা অঙ্কটা করি। সবাই একটু ভাইয়ের সাথে আসো, ছবিটা একটু আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঘ নাম্বার, ঘ নাম্বার মনে করলাম এই হচ্ছে আমাদের সরল দোলকটা স্বাভাবিক অবস্থা, আর তুমি তাকে এখানে নিয়ে আসছো অস্বাভাবিক অবস্থা। এখন তার উপরে এই দিকে, এই দিক বরাবর যে বলটা কাজ করে ভাইয়া, এই দিক বরাবর তার উপর যে বলটা কাজ করে এফ, এটা হচ্ছে আমরা জানি এমজি কত ভাইয়া, সাইন থিটা। তার উপরে এই দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এবার ভাইয়া একটু খেয়াল করো তো, এই দিক বরাবর একটা তাকে সরণ হয়েছে না ভাই, এটাকে লেখা হচ্ছে এক্স, আর এটাকে লেখা হচ্ছে এল, এটাকে লেখা হচ্ছে ক্যাপিটাল এল, আর এটা হচ্ছে থিটাটা, তাই না ভাই। কত কোণে তারে সরায় ফেলছে। আমরা আগে সূত্রটা বানায় নি, তারপর আমরা অঙ্কটা করবো, তাহলে সহজে করতে পারবা। তাহলে আমরা জানি, আমরা জানি কার্যকর বল, কার্যকর বল এফ সমান সমান হচ্ছে এমজি সাইন থিটা।
এখন ভাই এই কোশ্চেনটা ইজি হয়ে যায় তো যদি ওই থিটার মানগুলো বলে দিত, দুইটা থিটা দেখানো আছে দেখছি না ভাই, কিন্তু তারা তো এটা বলে নাই। তো না বললেও আমাদের কোনো প্রবলেম না ভাইয়া। এই ত্রিভুজটাতে যদি আসো, এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, সাইন থিটা বলতে এই যে লাল যে অংশটা আঁকায় রাখছি, সাইন থিটা কোণের বিপরীত বাহুকে এক্স মানে লম্ব, তাই না? তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স। তাহলে কত আসবে ভাইয়া? এক্স বাই এল। তাহলে এখানে আমরা আবার সূত্রটা আগে বানায় নিলাম, এম জি ডট এক্স বাই এল। এখন আমরা শীটে যে ছবিটা বা প্রশ্নে যে ছবিটা আছে, তোমাদের ওইটা আঁকার দরকার নাই বা আঁকলেও কোনো প্রবলেম নাই ভাইয়া। যদি আঁকি তাহলে তোমাদের আঁকার দরকার নেই, প্রশ্নে আঁকার। এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু, আর এটা হচ্ছে আরেকটা বিন্দু, সি বি আর হচ্ছে এ। আচ্ছা, এটা একটা ডিস্টেন্স, এটা হচ্ছে পি, এটা আরেকটা ডিস্টেন্স, এটা হচ্ছে কিউ। এই অ্যাঙ্গেলটা দেখানো আছে থিটা ওয়ান, আর এই অ্যাঙ্গেলটা দেখানো আছে থিটা টু। এই অ্যাঙ্গেলটা দেখানো আছে থিটা টু। ভাই একটু প্লিজ একটু হেল্প করো ভাইয়া। আমাদের এই তিনটা বিন্দুতে কার্যকর বল বের করতে বলছে। ফার্স্টে এই বিন্দুতে আসি, এ বিন্দুতে কার্যকর বল, কার্যকর বল এফ এ সমান সমান এম জি। ভাই একটু একটু এদিকে 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 ভাইয়া, এ হচ্ছে সরল দোলকটা, বলতে এ বিন্দুতে যখন থাকে সে, বলতে এ থেকে যখন সরে সে তখন অ্যাঙ্গেল গুলা করে, কিন্তু যখন এইভাবে নর্মাল অবস্থায়, এ বিন্দু মানে কি সাম্য অবস্থায় আছে, আর সে কত কোণে আছে? জিরো। তাহলে আমরা এখানে লেখা হচ্ছে এম জি সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0 নিউটন। অর্থাৎ এই বিন্দুতে তো সে কোনো অ্যাঙ্গেলে নাই, দেখো এই বিন্দুতে যখন আছে একদম স্ট্রেট আছে, এখান থেকে একটু এদিক সেদিক নড়লেই তো অ্যাঙ্গেলটা তৈরি হবে। তাহলে কিন্তু যখন এতে থাকবে তখন তো সে ওয়াই অক্ষের একদম সমান্তরালে আছে, তাহলে 0 ডিগ্রিতে আছে, কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে এখানে কার্যকর বলটা হচ্ছে 0। এবং আমাদের বোঝার ব্যাপার হচ্ছে বাকি দুইটা বিন্দু। আসো বি বিন্দুতে, বি বিন্দুতে কার্যকর বল, বি বিন্দুতে কার্যকর বল, কার্যকর বল, এটার নাম দিলাম ভাইয়া হচ্ছে এফ বি, এম জি সাইন থিটা ওয়ান। বলতো বি বিন্দুটা কত কোণে আছে, তোমাদের বোঝার জন্য আপাতত সি মুছে রাখি ভাইয়া, ঠিক আছে? আপাতত সিটা মুছে রাখলাম। তাহলে দেখো তো বি বিন্দুটা কত অ্যাঙ্গেলে আছে ভাইয়া? থিটা ওয়ানে। এবার আমাদের তো এই থিটা ওয়ানটা দেওয়া নাই ভাই ম্যাথে, তখন এই যে ভাইয়া এখানে একটা থিওরি দেখালাম, সাইন থিটাকে চাইলে আমরা লিখতে পারি এক্স বাই এল। এক্স মানে কি কটুক সে সাইডে সরে আসছে, বলতো এই ছবিতে এক্স মানে কত? পিবি। এক্স মানে হচ্ছে পিবি। তাহলে আমরা এখানে লেখো এম জি ডট পিবি ডিভাইডেড বাই এল। তাহলে ভাইয়া এম এর মান বলা আছে কোশ্চেনে, দেখো ভর কই বলছে, হ্যাঁ 60 গ্রাম বলা আছে দেখো। তাহলে এম এর জায়গায় বসাইলাম 60 × 10⁻³ জি এর মান বসাইলাম 9.8। সবাই যদি খেয়াল করো পিবি এর মানও বলা আছে, একটু প্রশ্নটা ধরো ভাইয়া, পিবি এর মানও বলা আছে 2 সেন্টিমিটার, পাইছি ভাই। তাহলে এখানে বসো 0.02। আর ভাইয়া এলটা তো তুমি বের করছো, কত ছিল? 115। তাহলে দেখো বলটা কত আছে, একটু ক্যালকুলেট করো ভাইয়া কত আসে। আর কিছু নাই, ইএনজি চাপ দাও। হ্যাঁ ঠিক আছে, এবার 1.2 বসাইছো কেন রে ভাই? 0.02 না, 0.02। হ্যাঁ ঠিক আছে, এবার মিলছে ভাইয়া। 1.05, 1.05 10⁻² নিউটন।
এবার আসলে আমরা আরেকটা বের করি ভাইয়া, আরেকটা বিন্দু লাস্ট যেটা চাইছে সি বিন্দুতে, সি বিন্দুতে কার্যকর বলটা বের করি। তাহলে হচ্ছে আবার সি বিন্দুতে কার্যকর বল, কার্যকর বল এফ সি সমান সমান, আর ছবিটা যদি তোমরা খেয়াল করো, আঁকার দরকার নাই, সি বিন্দুটা এখানে আছে আর এই অ্যাঙ্গেলটা থিটা 2 দেওয়া আছে, আর এই যে এই ডিস্টেন্সটা আমাদের বইয়ে শীটে এই ডিস্টেন্সটা কিউ সি দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে এম জি সাইন থিটা 2। বলতে এম জি এটাকে তাহলে কত লিখবো ভাইয়া, কিউ সি ডিভাইডেড বাই হচ্ছে এল, তাহলে 60 × 10⁻³ জি এর মান 9.8 ইন্টু কিউসি, কিউসি এরও মান দেওয়া আছে দেখো প্রশ্ন, 3 সেন্টিমিটার, তাহলে 0.03, আর এল হচ্ছে 1.115, তাহলে এটা আসছে হচ্ছে 1. দেখো আসে কিনা 58 10⁻²N। তাহলে তোমাকে সরল দোলকটার প্রত্যেকটা বিন্দুতে কার্যকর বলগুলা বের করতে বলা হয়েছে, তাহলে কার্যকর বলগুলা বের করা হলো।